আচ্ছা, আজকে থেকে মেকানিক্যালে গভর্নমেন্ট জবের জন্য ক্লাস শুরু করছি। কি কি পড়াবো না পড়াবো পুরো ডিটেলসটা লিখবো একটু। কিভাবে কি পড়তে হবে, কোন কোন সাবজেক্ট গুলোর উপর জোর দেবো, কোন কোন সাবজেক্ট গুলো কি কি পরীক্ষার জন্য কাজে লাগে, এগুলো প্রথমে প্রথমে বলবো, তারপর শুরু করব। আজকে অল্প কিছু পড়াবো, বেশি কিছু করাবো না। গভর্নমেন্ট জব এক্সাম প্রিপারেশন, এটা হচ্ছে মেকানিক্যাল ট্রেড। মেনলি দুটো জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে একটা নন টেকনিক্যাল পার্ট, নন টেকনিক্যাল পার্ট, আর একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্ট, এই দুটো পার্টের ওপর কোশ্চেন আছে। এক্সেপ্ট কি কি পরীক্ষা সব বলবো, পরীক্ষাগুলোর নাম সবকিছু পরে লিখছি, আমি পুরো ডিটেলস বলছি। নন টেকনিক্যাল পার্টের মধ্যে যেগুলো যেগুলো থাকে মেনলি, সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে। এই জিকেটা সিলেবাস প্রচুর। এই জিকে আর জিএস দুটো কিন্তু আলাদা জিনিস। এই জিএস কতটা মানে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্সের মধ্যে কি কি থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে বায়োলজি থাকবে। এটা জেনারেল সায়েন্সের মধ্যে। আর জিকে পার্টের মধ্যে যেটা যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পোল সায়েন্স, ঠিক আছে, এইরকম টাইপের আরো কিছু জিনিসপত্র থাকবে। ঠিক আছে, এটা মিলিয়ে হচ্ছে জিকে। আর এটা আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিএ। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার, এই কারেন্ট অ্যাফেয়ার কি করে করতে হয়, কিভাবে এ করতে হয়, সব বলে দেবো। মানে কিভাবে সব এখান থেকে নোটও দিয়ে দেওয়া হবে। আর নোট দিয়ে মুখস্থ করা অনেক টাফ ব্যাপার। কিভাবে প্র্যাকটিসটা করতে হয়, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার তৈরি করতে হয়, সেই মেথড গুলো সব বলে দেবো। যে কিভাবে, না হলে কি সবাই কি করে, যে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে যায়। তুই কত মুখস্থ করবি, করে কোনোদিনও মানে কুল কিনারা খুঁজে পারবি না। তুই 1 বছর পর পরীক্ষা দিবি, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোর মনে রাখা সম্ভব নেই তখন, কোনোদিনও সম্ভব হয় না। আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই টোটাল হচ্ছে, এগুলো হচ্ছে নন টেকনিক্যাল পার্ট। এবার এই নন টেকনিক্যাল পার্টের ওপর কোনটা কোনটার উপর জোর দিতে হয় বা কোনটার উপর ই করতে হয়, সেটা পরে আসছি। টেকনিক্যাল পার্টের মধ্যে যেটা যেটা পড়ে সেটা একটু বলে দিই। আমাদের মেকানিক্যালের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা জানতেই হয়। নেক্সট হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তারপরে হচ্ছে থার্মোডায়নামিক্স, তারপরে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। থার্মোডাইনামিক্সের পরের পার্টটাই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট। তারপরেরটাই হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিন। তারপরে তারপরেরটা হচ্ছে থিওরি অফ মেশিন, থিওরি অফ মেশিন অ্যান্ড মেকানিজম, মেকানিজম। তারপরে হচ্ছে টুল ইঞ্জিনিয়ারিং। টুল ইঞ্জিনিয়ারিং থেকে আরেকটু ভালোভাবে যদি হয়, মেশিন টুলস বলে দেখি। মেশিন টুল, মেশিন টুল, মেশিন টুলস মানে যার মধ্যে লেদ, মানে কাটিং টুল, লেদ, ঠিক আছে, তারপর ড্রিল, এইগুলো সব পড়বে মেশিন টুলের মধ্যে। তারপরে যেটা এই করবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। মোটামুটি এইগুলো, এর সাথে ডিজাইনটা করতে হবে, হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার পার্টটা,
রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আর একটা হচ্ছে মেশিন ডিজাইন। মেশিন ডিজাইন মোটামুটি এইগুলো করলে কভার করে যায়। এবার এক্সামের কথায় আসি, কি কি এক্সাম না এক্সাম সবকিছু বলি। বলছি যে পিএসসি রিলেটেড যে এক্সাম, মানে পাবলিক সার্ভিস কমিশন রিলেটেড যে এক্সাম গুলো আছে, ঠিক আছে, মানে পিএসসি যেই অথবা কেএমসি অথবা কেএমডিএ, এই পরীক্ষাগুলোতে কোন রকম নন টেকনিক্যাল থাকে না। এখানে টেকনিক্যালের শুধুমাত্র কোশ্চেন থাকবে, ঠিক আছে, মানে 100টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, এরকমই মোটামুটি দেয়, ঠিক আছে, মানে শুধু টেকনিক্যাল পার্টটা বললেই ঠিকঠাক মতন ভাবে হয়। কিন্তু যদি দেখা যায় এসএসসি জেই, এবার সবাই দেখি লাফাই হচ্ছে এসএসসি জেই এর জন্য। এসএসসি জেই কিন্তু অতটা সহজ পরীক্ষা নয়, মানে সবাই ভাবে যে এসএসসি জেই মানে হচ্ছে সবাই আমরা এসএসসি জেই এর জন্য ঝাঁপাই, ঠিক আছে, কিন্তু এসএসসি জেই কিন্তু সবাই, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, অত সহজ নয়। মানে আমি প্রথম থেকেই বলে দিই যে এটা সহজ নয়। এখানে কিন্তু 200 মার্কসের কিন্তু কোশ্চেন থাকে, 200 মার্কস। এই 200 মার্কসের এটা হচ্ছে প্রিলি পরীক্ষা হয়, প্রিলিতে 200 মার্কসের মধ্যে আবার ডিভিশনটা এরকম ভাবে থাকে যে 100 মার্কস হচ্ছে নন টেক থাকে, আর 100 মার্কস হচ্ছে টেকনিক্যাল থাকে, 100 মার্কস হচ্ছে টেকনিক্যাল থাকে। এই নন টেকনিক্যালের মধ্যে কি কি জিনিসপত্র থাকে, থাকে হচ্ছে জিএস থাকে, মানে জেনারেল সায়েন্স, সরি জিকে পার্টটা, জিএ যাকে বলে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, আর এইখানে যে পার্টে থাকে এটা হচ্ছে রিজনিং থাকে, রিজনিং থাকে। আর এই যে 100 মার্কস, এই 100 মার্কসের কোশ্চেনে কিন্তু যথেষ্ট টাফ লেভেলের কোশ্চেন আছে। এটাকে যদি কোয়ালিফাই করা হয় তাহলে প্রিলি 2 তে যায়, প্রিলি 2, এটা কিন্তু প্রিলি 1, এটা হচ্ছে প্রিলি 1, এবার প্রিলি 2 তে যায়। প্রিলি 2 তে হচ্ছে 300 মার্কসের পরীক্ষা, সাবজেক্টিভ টাইপ পরীক্ষা। এই পরীক্ষাটা হচ্ছে সাবজেক্টিভ টাইপ, মানে কনভেনশনাল টাইপ, সাবজেক্টিভ টাইপ পরীক্ষা। এই সাবজেক্টিভ টাইপ পরীক্ষাতে মার্কস টাইম থাকে 2 আওয়ার্স। বোঝা গেল? এই এসএসসি যেই হচ্ছে ইয়াতে। এছাড়া কি কি পরীক্ষা মোটামুটি আছে যেগুলো বেরোবে? অনেকে ভাবে যে বলে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি নাকি বিক্রি হয়ে গেছে বা এ হয়ে গেছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রচুর কিন্তু পরীক্ষা বেরোয়। ওএফবি এর পরীক্ষা, মানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ব্যুরো যে পরীক্ষাটা নেয়, ওএফবি এর পরীক্ষা প্রথম। নেক্সট হচ্ছে কিছু এমইএস এর পরীক্ষা বেরোয়, ঠিক আছে, মানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কিছু পরীক্ষা বেরোয়। মানে এই যে এসএসসি জেই থেকে কিন্তু কিছু কিছু সিপিডব্লিউ তে নেয়, এমইএস এ নেয়, এরকম এমইএস এর নিজস্ব কিছু পরীক্ষা বেরোয়। আর রিসেন্ট যে পরীক্ষাগুলো আসছে, মানে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে, সেটা রেলে অনেক ভ্যাকেন্সি বেরোতে চলেছে। রেলে, বুঝে গেল? এই রেলে ভ্যাকেন্সির মধ্যে যে মেন যে জিনিসটা সেটা আমাদের দেখতে হবে, যেটা সেটা যে কি কি ভ্যাকেন্সি আছে। এএলপির আছে, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ানের আছে, টেকনিশিয়ানের আছে, আরআরবি জেই আছে, আইটিআই লাগে, আইটিআই, হ্যাঁ, টেকনিশিয়ানের পরীক্ষাটাকে আইটিআই লাগে, টেকনিশিয়ানের পরীক্ষাটাকে আইটিআই লাগে। এই যে এএলপি তে কিন্তু আইটিআই লাগে না, আইটিআইও দিতে পারে, ডিপ্লোমাও দিতে পারে, বিটেকরাও দিতে পারে। এই পরীক্ষাগুলো একটা জিনিস বলে দিচ্ছি যে রেলের কিন্তু খুব দ্রুত অনেক বড় ফর্ম বেরিয়ে চলেছে, যার জন্য রেলের চাকরি পরীক্ষাটার জন্য যেটা যেটা খুব ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে এই পার্টটা খুব সুন্দরভাবে করতে হবে। কিন্তু এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটাতে কিন্তু খুব ভালোভাবে জোর দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির উপর, ঠিক আছে, এটার উপর খুব ভালোভাবে জোর দিতে হবে। তার সাথে সাথে আর কিছু জিনিসপত্র জোর দিতে হবে, যেটা রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ থাকে না রেলের পরীক্ষাতে। জিকেটা খুব যে মানে খুব যে দেয় তা নয়, মানে এই যে এই নন টেকনিক্যাল পার্টটার উপর যে জোর দিতে হবে ফার্স্টে। নন টেকনিক্যাল পার্টের উপর যেই জোর দেবো তারপরে কিন্তু টেকনিক্যাল পার্টের পরীক্ষা দিতে পারবো। মানে সিবিটি 1 সিবিটি 2 দুটো পরীক্ষা হয়।
ঠিক আছে, মানে কম্পিউটার বেস টেস্ট যেটাতে 1 হয় সেই 1-এ প্রথমে এইগুলো দিতে হবে। তারপর তাহলে আমরা যে পরীক্ষা, আমরা যেটা যার জন্য ঝাঁপাবো সেটা হচ্ছে আমরা এগুলোর জন্য ঝাঁপাবো, এটাও ঝাঁপাবো, এটাও ঝাঁপাবো, এটাও ঝাঁপাবো, এটাও ঝাঁপাবো, মানে কম্বাইন্ড কোর্সের জন্য কিন্তু ক্লাস করবো। ঠিক আছে, আজকে আমি ক্লাস নিচ্ছি, আমি অল্প, ওই জন্যই আজকে বলেছি যে আজকে পুরো রুটিনটা এ করে পুরো সেট আপ করে দেবো। এখন একটা দিন করে ক্লাস হবে, কিছুদিন বাদ থেকে এই ক্লাসগুলো কিন্তু আবার বাড়তে থাকবে। ঠিক আছে, মানে আজকে আমি নিচ্ছি, কালকে যেমন একজন নন টেকনিক্যালের স্যার নেবে ক্লাস। ঠিক আছে, এরপর থেকে মানে যত মানে ধর 1 মাস হয়ে গেল, 1 মাস পর থেকে আমার সাথে আরো একজন স্যার নেবে। ঠিক আছে, মানে সে প্রোডাকশন পার্টটা করাবে। ঠিক আছে, আর আমার সাথে কি, ঠিক আছে, ওদিকে হচ্ছে নন টেকনিক্যাল পার্টের সাথে আরেকজন ম্যাডাম নেবে, সে ম্যাথ পার্টটা শুরু করবে। ঠিক আছে, এরকম ভাবে আস্তে আস্তে ক্লাসের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আজকে টেকনিক্যাল মোটামুটি হবে, এভাবে চলতে থাকে। কিন্তু মানে মাঝে মাঝে এরকমও হতে পারে, ঠিক আছে, যে উইকডেজের মধ্যে ক্লাসও হতে পারে, সেটা জানিয়ে দেওয়া হবে উইকডেজের মধ্যে ক্লাস হলে বাড়িতে। তাহলে অসুবিধা নেই তো এত অব্দি বুঝতে? ঠিক আছে, এটা একটু ছবিটা তুলে নে তোরা। হয়েছে? আচ্ছা, হয়েছে? আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, ইমেকের যে চ্যাপ্টার গুলো করাবো বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস যে চ্যাপ্টার গুলো করাবো একটু স্পিড পড়াবো, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, মানে খুব ধরে পড়ানোর কিন্তু কোনো মানে হয় না। যেগুলো বেসিক জিনিসপত্র বলে যাব এবং একটু স্পিডে পড়াবো, যাতে কিনা কভারটা খুব তাড়াতাড়ি করতে পারি। একটা খাতাতে বাড়িতে ভালোভাবে শেয়ার করবি আমি যা যাই করছি। এখন ধর ছবিটা তুলে নিলি বা ধর যতটা পারলি লিখলি রাফ খাতাতে, পরে সেটা একটু ভালোভাবে লিখে নিবি। ফার্স্ট হচ্ছে যেটা বলবো সিস্টেম অফ ফোর্সেস। সিস্টেম সিস্টেম অফ ফোর্সেস সিস্টেম অফ ফোর্সেস ঠিক আছে, এই সিস্টেম অফ ফোর্স, ঠিক আছে, বলতে গেলে ফার্স্টে বলবো ফোর্স কাকে বলে। ফোর্স হচ্ছে একটা এজেন্ট যে কোনো স্থির বস্তুকে মুভ করায় বা মুভ করতে চেষ্টা করে, অথবা মুভিং কোনো বস্তুকে স্টপ করায় বা স্টপ করতে চেষ্টা করে। বোঝা গেল কি বললাম? তাহলে কি বলতে চাইছে যে ফোর্স বলতে বুঝবো ফোর্স, ফোর্সকে পি দিয়ে ডিনোট করা হয়। এক কথায় ইট ইজ অ্যান এজেন্ট which move or tends to move or tends to move a static body and stop or tends to stop a moving body। তাহলে কি বললাম যে এটা হচ্ছে একটা এজেন্ট যে কোন বডিকে মুভ করায় বা মুভ করতে চেষ্টা করে, অথবা কি স্টপ করায় বা স্টপ করতে চেষ্টা করে। এই ফোর্স হচ্ছে মেইনলি দু টাইপের। কি কি? একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। কাকে বলে পুশ, কাকে বলে পুল? এই হচ্ছে একটা বডি নিলাম, এই হচ্ছে একটা বডি, এই বডিতে একটা অ্যারো বডির দিকে আছে, এই যে এটা হচ্ছে বডির দিকে অ্যারো আছে, মানে অ্যাট দা বডি। আর একটা অ্যারো বডির থেকে বাইরের দিকে আছে, মানে বলে হচ্ছে ফ্রম দা বডি।
যেটা বডির দিকে কাজ করছে তাকে বলে হচ্ছে পুশ, আর যেটা বডির থেকে বাইরের দিকে কাজ করছে তাকে বলে হচ্ছে পুল। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার তো? যেটা বডির দিকে কাজ করছে কোনো এই অ্যারোটা সেটাকে বলে পুশ, আর যেটা বডির থেকে বাইরের দিকে কাজ করছে তাকে বলে হচ্ছে কি পুল। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে এরকম এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে। বলতো দেখি পুশ কি কি হবে আর পুল কোনটা হবে? পুশ হচ্ছে F1 আর F3, F1 and F3, আর পুল কোনটা হবে? বডি থেকে, এটা হচ্ছে পুল। বোঝা গেল না? বোঝা গেল না? এই ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, that is it has both magnitude and direction, magnitude and direction, যার মান এবং দিক দুটোই থাকবে। ইউনিট কি হবে? ইউনিট হচ্ছে ডাইন, এটা হচ্ছে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট, আর একটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে এসআই ইউনিট। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে, ফ্রম নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল থেকে যেটা পাই সেটা হচ্ছে P ইকুয়ালস টু কত? ma, ঠিক না? এই কথাটার মানে কি? অ্যাক্সেলারেশন, তাই তো নাকি? বোঝা যাচ্ছে তো? এই কথাটার মানে অ্যাক্সেলারেশন। তাহলে P ইকুয়ালস টু m ইন্টু v মাইনাস ইউ বাই টি লিখতে পারি, তাই তো নাকি? এবার এটার সাথে এটি গুণ করে দিই, তাহলে P ইন্টু টি, এটাকে কি লেখা যায়? mv মাইনাস কত? mu। mv কথাটার মানে হচ্ছে মাসের সাথে ভেলোসিটি গুণ করলে তাকে বলে মোমেন্টাম। মাসের সাথে ভেলোসিটি গুণ করলে তাকে কি বলবো? মোমেন্টাম। এটা কি ফাইনাল মোমেন্টাম, এটাকে ইনিশিয়াল মোমেন্টাম, আর এটাকে কি বলে? চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে আমরা এটাকে বলি ডেল্টা স্মল পি। পি কথাটার মানে হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে কি? মাস ইনটু ভেলোসিটিকে বলে হচ্ছে মোমেন্টাম। মাস ইনটু ভেলোসিটি, তাকে বলে হচ্ছে মোমেন্টাম। তাহলে ডেল্টা পি কথাটার মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম। আর পি ইনটু টি কথাটার মানে হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স। পি ইনটু টি কথাটার মানে হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স, ইম্পালস অফ এ ফোর্স। তাহলে ইম্পালস অফ এ ফোর্সের ফর্মুলা কি দাঁড়ালো? ডেল্টা পি, মানে চেঞ্জ ইন মোমেন্টাম দাঁড়ালো। ক্লিয়ার তো? অসুবিধা নেই তো? এই যে ইম্পালস অফ এ ফোর্স মানে পি এর সাথে টি গুণ হলে যেটা পাওয়া যায় তাকে বলে হচ্ছে কি ইম্পালস অফ এ ফোর্স। সেটা কার সাথে সমান হবে? চেঞ্জ ইন মোমেন্টামের সাথে সমান হবে। এবং ফোর্সের একক হচ্ছে ডাইন, এটা। ক্লিয়ার তো? এত অব্দি অসুবিধা নেই তো? আর একটা জিনিস বলবো, এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশনটা কি হবে? ডাইমেনশনকে সবসময় এমএলটি দিয়ে ডিনোট করা হয়, এমএলটি, তাই তো নাকি? এমএলটি মানে হচ্ছে এম কথাটার মানে কি? মাস। এল কথাটার মানে কি? লেন্থ। আর টি কথাটার মানে কি? টাইম। মাসের একক কি? কেজি। লেন্থের একক কি? মিটার। টাইমের একক কি? সেকেন্ড। এটা দিয়ে ডিনোট করা হয়। আমরা পি ইকুয়ালস টু এম এ যে কারণটাই আমরা লিখলাম একটু আগে, এর ইউনিটটা কি হবে আমি দেখার জন্য, পি এর একক যদি পি ইকুয়ালস টু এম এ থেকে আমরা কি পাই? পি এর একক যদি নিউটন হয়, মাসের একক যদি কেজি হয়, তাহলে অ্যাক্সেলারেশনের একক কি হবে? মিটার পার কত? সেকেন্ড স্কয়ার। রাজি না রাজি না? অসুবিধা নেই তো? তাহলে আমরা নিউটনের জায়গায় কি লিখতে পারি? কেজি মিটার পার কত? সেকেন্ড স্কয়ার। এই যে কেজি মিটার পার কত? সেকেন্ড স্কয়ার। আমি এটাকে একটু সিম্পলিফাই করে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার কি -2 লিখতে পারি। তাহলে কেজি মানে কত? এল। লেন্থের একক কত? এল।
আর এটা কত টি টু দি পাওয়ার কত -2, তাহলে ডাইমেনশন কি হবে ml টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, ডাইমেনশনটা এখান থেকে ক্যালকুলেট করলাম, এই যে ডাইমেনশনটা এখান থেকে ক্যালকুলেট করলাম। অসুবিধা আছে কারো বুঝতে? আচ্ছা, মুছে দেবো এবার, এটাকে একটু নিয়ে করে নিই। আজকে অল্প একটু করাবো, বেশি করাবো না আজকে। প্রথমেই বলে দিচ্ছি, প্রথম দিন বেশি করাবো না। সবাই কিন্তু একটা ফেয়ার খাতা করে টুকে নিবি। আমি যা নোট লেখাবো, যা করাবো, এটা রেখে দিবি যথেষ্ট। দেখ, বইয়ের জন্য যদি বলিস তাহলে আমি বলবো এটাই, যে ইমিডিয়েট যে বইটা কেনার দরকার সেটা হচ্ছে আর.এস. কুর্মির, ঠিক আছে, মেকানিক্যাল অবজেক্টিভ, মেকানিক্যাল অবজেক্টিভ, অবজেক্টিভ মানে 5000 অবজেক্টিভ আছে। অবজেক্টিভ মানে দেখবি 5000 প্লাস অবজেক্টিভ আছে, অবজেক্টিভ আছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর.এস. কুর্মি এই বইটা কিনলে ভালো, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা কিনতেই হবে এরপরে, এটার পরে যেটা কিনতে হবে সেটা আর.কে জৈনের বইটা কিনতে হবে। আর.কে জৈনের বইটা কিনতে হবে, কিন্তু ফার্স্টে মেকানিক্যাল অবজেক্টিভ আর.এস. কুর্মির বইটা কিনলে ভালো। ওটা বাড়িতে প্র্যাকটিসের জন্য, যা যা করাচ্ছি ওগুলোর থেকে কিছু অবজেক্টিভ তোরা বাড়িতে প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দিবি। আচ্ছা, মুছে দিলাম। এরপরে যেটা আসবো, মুছে দিচ্ছি তাহলে, এটা অসুবিধা নেই তো। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে কোপ্লেনার কনকারেন্টের ঘটনাতে। কোপ্লেনার ফোর্স কাকে বলে, কনকারেন্ট ফোর্স কাকে বলে, এরপরে আসবো। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে কোপ্লেনার। কোপ্লেনার ফোর্সেস, এটা হচ্ছে ফোর্সেস which lies on same plane, মানে একই প্লেনে যদি লাই করে অনেকগুলো ফোর্স, তাকে বলে হচ্ছে কি কোপ্লেনার ফোর্সেস। একই প্লেনে যদি অনেকগুলো ফোর্স লাই করে তাকে বলে কোপ্লেনার ফোর্স। যেমন এই একটা প্লেন আছে, এই প্লেনে অনেকগুলো ফোর্স লাই করছে, মানে কিরকম, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এরকম করতে করতে এটা হচ্ছে কত Fn। এই যে অনেকগুলো ফোর্স একটা প্লেনে লাই করছে তাকে বলে হচ্ছে কি কোপ্লেনার ফোর্সেস। কি বললাম, অনেকগুলো ফোর্স যদি একটা প্লেনে লাই করে তাকে বলে হচ্ছে কি কোপ্লেনার ফোর্সেস। নেক্সট হচ্ছে কনকারেন্ট ফোর্সেস। কনকারেন্ট কাকে বলতে পারবে, কনকারেন্ট ফোর্স কাকে বলে কেউ? না, না, কনকারেন্ট কথাটার মানে হচ্ছে সমবিন্দু। অনেকগুলো ফোর্স যদি একটা বিন্দু দিয়ে পাস করে, ঠিক আছে, তাহলে ফোর্সেস which passes through same point, একই পয়েন্ট দিয়ে যদি অনেকগুলো ফোর্স যদি পাস করে, মানে এই যে পয়েন্টটা কি, যে এটা F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4, এটা হচ্ছে Fn। এই যে অনেকগুলো ফোর্স যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে তাকে বলে হচ্ছে কি কনকারেন্ট ফোর্সেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে রেজোলিউশন।
অফ এ ফোর্স, মানে একটা ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না। কি বললাম? একটা ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না, সে সবসময় দুটো কম্পোনেন্টে রেজোলিউট হয়েই যাবে। কি বলছি, আরেকবার রিপিট করছি, যে কোনো ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না। যেমন এই হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে ধরে নিচ্ছি এই যে পি একটা ফোর্স আছে, এই পি ফোর্সটা এই এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। কার সাথে অ্যাঙ্গেলটা করে আছে? এক্স অ্যাক্সিসের সাথে। সঙ্গে সঙ্গে সে দুটো কম্পোনেন্টে বিভাজিত হয়ে যাবে। কি করে? একটা হচ্ছে এটার থেকে এর উপর ডটেড লাইন টানবো, এখান থেকে একটা, এটা একটা কম্পোনেন্ট, আরেকটা এর থেকে এর উপর টানবো, এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। বুঝে গেল কি বললাম? তাহলে কি বলতে চাইছি, এটা যে কম্পোনেন্ট আর কি কি কম্পোনেন্ট? একটা ওয়ে আর একটা কি ওসি। ওয়ে কম্পোনেন্ট মানে এটা হচ্ছে ওয়ে কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কি ওসি কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে ওই কম্পোনেন্টটা কি হবে আর ওসি কম্পোনেন্টটা কি হবে, কে বলতে পারবে দেখি? বলা তো উচিত সবারই। কোনটা? ওইটা। আর ওসিটা কি করে বুঝলাম? হ্যাঁ, এই পি ফোর্স এই লাইনটার সাথে অ্যাঙ্গেল করে আছে, এই পি ফোর্স এই লাইনের সাথে অ্যাঙ্গেল করে আছে। তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে? পি কস থিটা, আর এদিকের কম্পোনেন্টটা কি হবে? পি সাইন থিটা। হ্যাঁ কি না? তাহলে এটা কি হবে? পি কস থিটা, আর এটা কি হবে? পি সাইন থিটা। বুঝে গেল না? বোঝা গেল না? মনীষ বুঝতে পারছিস তো? এই প্রতীক এগুলো জানিস তো? তুই আমাকে তাহলে বল, তাহলে এটা কি হবে? বলছে এফ এক্স ইকুয়ালস টু কত আর এফ ওয়াই ইকুয়ালস টু কত? বল দেখি। এফ এক্স ইকুয়ালস টু কত, এফ ওয়াই ইকুয়ালস টু কত? কোনটা, কোন ভ্যালু? কার ভ্যালু বলতে হবে বল? কোনটা কি করবো? প্রথমে এটাকে এর উপর ফেলবো, তাই তো? আর একটা এটাকে এর উপর ফেলবো। তাহলে এই কম্পোনেন্ট একটা, আরেকটা কি এই কম্পোনেন্ট, তাই তো? এটা এক্স অ্যাক্সিসের উপর আছে বলে এটাকে কি বলে? এফ এক্স। আর এটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে বলে এটাকে কি বলে? এফ ওয়াই। বল এবার এটা কি হবে? সাইন। কারণ কেন? 100টা এর সাথে অ্যাঙ্গেল করে আছে। তাহলে এটা কি হবে? 100 কস অফ কত? 30। আর এটা কি হবে? 100 সাইন 30। সাইন 30 মানে হাফ। তাহলে এটা কত? 50 নিউটন। আর এটা কত হবে? 50√3 নিউটন। বুঝে গেল না? বোঝা গেল না? ক্লিয়ার তো? নেক্সট হচ্ছে মোমেন্ট। মোমেন্টকে এম দিয়ে ডিনোট করা হয়। It is defined as the product of applied force to the perpendicular distance from the said point. কি বলছি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট মানে কি? গুণফল। কার কার মধ্যে গুণফল?
অ্যাপ্লাইড ফোর্স টু দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে কিরকম দেখ, এই যদি একটা পয়েন্ট হয় এ, আর এই যে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ, আর এর থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ডি। কি করে বুঝছি পারপেন্ডিকুলার? এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত? ডি। কি বলছি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মোমেন্ট। নিতে গেলে সবসময় যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে হয়। মোমেন্ট যখন তখন নেওয়া যায় না। মোমেন্ট নিতে গেলে কি করতে হয়? যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে হয়। এখানে কার রেসপেক্টে নিচ্ছি? এ। তাহলে কি লিখবো? লেখাটা লিখবো হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এ। এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। তাহলে এম সাফিক্সে এ ইকুয়ালস টু ফোর্স কত? এফ। এই যে ফোর্স কত? এফ। কি বলছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ, প্রোডাক্ট মানে কি? গুণফল। কার কার মধ্যে গুণফল? অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স মানে কত? এফ। আর পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে এখান থেকে এত অব্দি ডিসটেন্স মানে কত? ডি। এই দুটো গুণফলটাকেই বলে হচ্ছে কি? মোমেন্ট। বুঝে গেল কি বললাম? ক্লিয়ার তো? অসুবিধা নাই তো? ধর সাপোজ এখানে একটা বি পয়েন্ট আছে, এই ফোর্সটা এইভাবে কাজ করছে, F1, ডিস্টেন্স D1। কি হবে? মোমেন্ট অ্যাবাউট বি কত হবে? F1 ইন্টু D1, হ্যাঁ কি না? এখানে একটা পয়েন্ট সি আছে, এখান থেকে ফোর্স কাজ করছে F3, তাহলে মোমেন্ট অ্যাবাউট সি কত হবে? তাহলে যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হবে সেই পয়েন্ট দিয়ে যদি ফোর্স কাজ করে তাহলে মোমেন্টটা কত হয়ে যাবে? জিরো, কারণ ডিসটেন্স নেই বলে। কি বললাম? যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে তার মোমেন্টটা কি হয়ে যাবে? জিরো। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা যাচ্ছে তো? এবার এটা কি ওয়াইজ মোমেন্ট? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই দুটো আঙুল নেব, একটা এই যে এটা হচ্ছে থাম্ব, এটা হচ্ছে ফোর ফিঙ্গার। থাম্বটাকে এখানে বসালাম, অ্যারোটা এইভাবে যাচ্ছে, মানে এটা কি ওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি ওয়াইজ? তাই তো নাকি? তাহলে এই মোমেন্টটা কি মোমেন্ট হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। এই মোমেন্টটা কি মোমেন্ট হবে? ক্লকওয়াইজ মোমেন্ট হবে। কারণ কেন? এই যে বুড়ো আঙুলটা এখানে বসালাম, এই যে থাম্বটা এখানে বসালাম, অ্যারোটা এদিকে, আর এটা তো জিরোই হয়ে যাচ্ছে, এটার তো কোনো মোমেন্টের কোনো ঘটনা নেই। বোঝা গেল? এবারে ইউনিটটা কি হবে? মোমেন্টের ইউনিট কি? খুব ইজি ব্যাপার। ফোর্সের ইউনিট কি? নিউটন। ডিস্টেন্সের ইউনিট কি? মিটার। তাহলে ইউনিটটা কি হবে? নিউটন মিটার। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার তো? কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কি? এই যে এরকম ভাবে একটু ডেপথে পড়তে হবে। যদি এরকম ভাবে যদি একটু ডেপথে পড়ে নেওয়া যায় তাহলে যে কোনো অবজেক্টিভ যেখান থেকে খুশি পারা যাবে। আজকে আমি অল্প একটুখানি করালাম, ঠিক আছে, কিন্তু যে কোনো জায়গা থেকে আমি যা যা যতটা করিয়েছি এর মধ্যে থেকে যে কোনো অবজেক্টিভ থাকলে, কোপ্লেনার, কনকারেন্ট, ওইখান থেকে অবজেক্টিভ থাকে। এখানে এই যে এটা এসএসসি যেইটা এই কোশ্চেনটাই এসেছিল, এরকম ছবি এঁকে দেওয়া ছিল, এফএক্স এফওয়াই বার করতে দিয়েছিল। আর একটা জায়গায় দিয়েছিল, এই কোশ্চেনটাই দিয়েছিল, এফএক্স বাই এফওয়াই এর মান কত। এফএক্সটা বের করবো, এফওয়াইটা বার করবো, দুটোকে ডিভাইড করে কত হচ্ছে। হ্যাঁ কিনা? এটা নিজেই করে নেওয়া যাবে বের করলে। আর যে জিনিসপত্রগুলো এই যে এখান থেকে কোশ্চেন আছে, কোপ্লেনার, কনকারেন্ট থেকে কোশ্চেন আছে, আর মোমেন্ট থেকে কোশ্চেন আছে, যেটা নেক্সট দিন কিছু অঙ্ক এর উপর করবো। ঠিক আছে তো? তাহলে আজকে এত অবধি থাকুক।